আসসালামু আলাইকুম, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস নিয়ে চলে আসলাম। সবাইকে ডিএমসি টপারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি কিছুক্ষণ ওয়েট করব সকলের উপস্থিতির জন্য। দুঃখিত সাময়িক যান্ত্রিক বিভ্রাটের জন্য। আমার মনে হয় পোস্টটি প্রায় পেয়ে গেছি, একটু ওয়েট করতে হবে আমাদের। আমরা একটু ওয়েট করবো সকলের উপস্থিতির জন্য। সবাই ততক্ষণে একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। আমাদের 1 থেকে 2 মিনিট সময় লাগবে, ততক্ষণে তোমরা সবাই জয়েন করে ফেলো। আজকের আমাদের আলোচ্য বিষয় তাপগতিবিদ্যা। অলরেডি আমাদের সাথে প্রায় 17 জনের মতো জয়েন করে ফেলেছে। আচ্ছা, বৃষ্টি আমাদের সাথে আছে। তুমি পোস্টটি আমাদের পেজ ও গ্রুপে শেয়ার করে দাও। ডিএমসি টপার এর যে আমাদের প্রি মেডিকেল কোর্সের যে পেজ ও গ্রুপ আছে সেখানে একটু শেয়ার করে দাও। আচ্ছা, আমি আর 1 মিনিট ওয়েট করব। আমাদের সাথে প্রায় 20 জন অলরেডি জয়েন করে ফেলেছে। আমরা যে নতুন গ্রুপটা খুলেছি বৃষ্টি, সেখানে তুমি পেজ এবং সেই পেজটা এবং সেই গ্রুপে শেয়ার করে দাও। ওকে, আমরা ক্লাসে চলে যাই। প্রথমেই আমাদের তাপগতিবিদ্যা নামটা শুনেই তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে তাপের সাথে গতির যে সংমিশ্রণ, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তো প্রথমেই আমাদের একটা জিনিস আমরা জানবো একদম প্রথমেই, যে তাপমাত্রার সাথে গতির একটা সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? যদি তুমি তাপমাত্রা বাড়াও, কোথাও তাপমাত্রা বৃদ্ধি করলে অবশ্যই সেখানে গতি বৃদ্ধি পাবে। আবার একইভাবে কোথাও যদি গতি বৃদ্ধি করো তাহলে সেখানে টেম্পারেচার বৃদ্ধি পাবে। সহজ কথায় বলতে পারি, তাপমাত্রার সাথে আমাদের গতির সম্পর্ক সমানুপাতিক। তাপমাত্রার সাথে গতির সম্পর্ক সমানুপাতিক। তো আমরা এখন তাপমাত্রা পরিমাপের বিভিন্ন নীতি আছে, তাপীয় বিভিন্ন অবস্থা আছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো তার আগে তাপমাত্রা মাপার জন্য আমাদের যে যন্ত্রের প্রয়োজন হয় সেটাকে আমরা বলি থার্মোমিটার। থার্মোমিটার, বিভিন্ন ধরনের থার্মোমিটার রয়েছে। তাপমাত্রা বা বিভিন্ন ধরনের পরিমাপের পদ্ধতি অনুযায়ী থার্মোমিটারকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। যেমন ধরো, আমাদের একটি থার্মোমিটারের নাম হচ্ছে পারদ থার্মোমিটার, আবার আরেকটি থার্মোমিটারের নাম হচ্ছে পাইরোমিটার। এরকম বিভিন্ন ধরনের থার্মোমিটার আছে। এখানে বলে রাখি, পারদ থার্মোমিটার বা যে কোনো থার্মোমিটারের 2টা জিনিস থাকে। একটাকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ,
আর আরেকটিকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। সেখানে আমাদের খেয়াল রাখতে হবে যে যেমন ধরো পারদ থার্মোমিটারের কথা যদি আমরা বিবেচনা করি, এখানে এই যে পারদের যে ধর্মটা আছে, পারদের একটা প্রসারণ ধর্ম আছে, সেই প্রসারণ ধর্মের উপর ডিপেন্ড করেই আমরা বুঝতে পারি থার্মোমিটারটা কেমন দিকে আছে বা কেমন অবস্থানে আছে। এই প্রসারণটাকেই আমরা বলি পারদের উষ্ণতামিতিক ধর্ম। আর এই যে পারদটা আমাদের থার্মোমিটারে ব্যবহৃত হচ্ছে, এই জন্য পারদটাকে আমরা বলি উষ্ণতামিতিক পদার্থ। তাহলে আমরা সহজভাবে বলতে পারি কোনো একটা থার্মোমিটারের যে পদার্থ ব্যবহার করে সেখানকার তাপমাত্রা বা টেম্পারেচার পরিমাপ করা হয় সেটাকে আমরা বলি উষ্ণতামিতিক পদার্থ। আর যে ধর্ম ব্যবহার করে বা যে উষ্ণতামিতিক পদার্থের যে বিশেষ ধর্ম ব্যবহার করে থার্মোমিটারটাই টেম্পারেচার পরিমাপ করা হয়, সেই ধর্মটাকে আমরা বলি উষ্ণতামিতিক ধর্ম। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার। এবার আমাদের এই যে থার্মোমিটারটা মধ্যে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে পাইরোমিটার নিয়ে। পাইরোমিটারটা কি? সূর্যের, তোমরা খেয়াল রেখো, সূর্যের তাপমাত্রা পরিমাপে পাইরোমিটার ব্যবহৃত হয়। সূর্যের তাপমাত্রা পরিমাপে পাইরোমিটার ব্যবহৃত হয়। এবং সহজ কথা, 500 ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রা, আমরা যদি 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা পরিমাপ করতে যাই, সেক্ষেত্রে আমাদের পাইরোমিটার ব্যবহার করতে হবে। তাহলে আমরা বিভিন্ন ধরনের থার্মোমিটার নিয়ে কথাবার্তাগুলো জানলাম। এছাড়া আরো অনেক ধরনের থার্মোমিটার আছে যেটা আমরা পরবর্তীতে জানব। যেমন ধরো আরেক প্রকারের থার্মোমিটারের নাম হচ্ছে রোদ থার্মোমিটার। যেহেতু রোদের তাকে সেখানে উষ্ণতামিতিক ধর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে, এই জন্য ওই থার্মোমিটারটিকে বলা হয় রোদ থার্মোমিটার। আমরা বিভিন্ন ধরনের থার্মোমিটার নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছি, তো আমাদের এখন জানা প্রয়োজন এই থার্মোমিটারটা কোন সূত্রের উপর ভিত্তি করে আবিষ্কৃত হয়েছে। এটি মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটি হট কোশ্চেন বলতে পারি আমরা। তাপগতিবিদ্যার, খেয়াল রেখো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র ব্যবহার করে আমরা থার্মোমিটার আবিষ্কার করেছি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র ব্যবহার করে থার্মোমিটার আবিষ্কার করা হয়েছে। এই কোশ্চেনটা সবাই খুব ভালো করে মনে রাখবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চলো আমরা এবার পরের অংশটুকুতে যাই। তাহলে আমার মনে হয় এই অংশটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আমি কিন্তু এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকুই আলোচনা করছি। আমাদের সাথে আদ্রিতা দেখতেছে। আদ্রিতা, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবা, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করবা। এবার আসি তাপীয় সমতা জিনিসটা কি সেটা একটু ক্লিয়ার করা প্রয়োজন, এবং এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মূল নীতিটাই ব্যাখ্যা। যেমন ধরো আমরা যদি এইটা একটা পাত্র চিন্তা করি, পাত্রটার নাম দিলাম এ, আর একটা পাত্র ধরো দিব বি, এই সেই পাত্র হচ্ছে বি। মাঝখানে কোনো সংযোগ নাই, এ আর বি এর সাথে কোনো সংযোগ নাই সরাসরি। তবে ধরো আমি নিচে একটা পাত্র দিলাম, সেই পাত্রটাকে বললাম সি। এখন যদিও এ আর বি এর সাথে সরাসরি সংযোগ নাই, বাট এ এর সাথে সি এর সংযোগ আছে, আবার বি এর সাথেও সি এর সংযোগ আছে। যদি এরকম একটা কন্ডিশন থাকে তাহলে বিষয়টা কি হবে খেয়াল করো তো। ধরি এর তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, বি এর তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। তো কিছুক্ষণ পরে দেখা যাবে যদিও এ বি এর মাধ্যমে
এ ও বি এর মধ্যে সরাসরি কোনো সংযোগ নাই, বাট এর সাথে যেহেতু সি এর সংযোগ আছে, একইভাবে বি এর সাথে সি এর সংযোগ আছে, তাহলে কিছুক্ষণ পরে এই তিনটা পাত্রের টেম্পারেচার একই হয়ে যাবে। অর্থাৎ এ যেমন 20 ছিল, বি এ 22 ছিল, এটা হয়তোবা কিছুক্ষণ পরে তাপের একটা সাম্য অবস্থায় এসে ধরে নিলাম 21 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। অর্থাৎ সবার তাপমাত্রা একই হয়ে যাবে। এটাই মূলত তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ওকে আবৃতা, ওয়ালাইকুম আসসালাম। কোথাও কোনো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই প্রশ্ন করবা, যারা দেখতেছো অবশ্যই প্রশ্ন করো। তাহলে আমরা এখানে দেখলাম যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র মূলত এই জিনিসটাকে ফোকাস করছে। অর্থাৎ এ ও বি এর সাথে সরাসরি কোনো সংযোগ নাই, তবে এ এর সাথে সি এর সংযোগ আছে, বি এর সাথে সি এর সংযোগ আছে। সহজ কথা বলতে পারি আমরা নেগোসিয়েশন। কেমন? ধরো দুইটা ফ্রেন্ডের মধ্যে কথা হচ্ছে না, এখন মাঝখানে একটা মিডিয়া আছে যে কি করতেছে, এ ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আবার বি ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, বলে দুইজনের মধ্যে একটা সংযোগ স্থাপন করে মিলমিশ করে দিচ্ছে। তো এখানেও অবস্থাটা অনেকটা সেরকম। তো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ডিপেন্ড করে আমরা থার্মোমিটার আবিষ্কার করি। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের একটা হট টপিক কোশ্চেন। এবার আসি, আমাদের যে থার্মোমিটার গুলো ব্যবহার করা, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করা হয়। যেমন যদি ধরি থার্মোকাপল নামক একটা থার্মোমিটার আছে, একটা থার্মোমিটারের নাম হচ্ছে থার্মোকাপল। নামটা একটু খেয়াল করো। কাপল মানে কি? কাপল মানে জোড়, অর্থাৎ এখানে দুইটা সংকর জাতের জিনিসের মিক্সড হচ্ছে, এজন্য এই থার্মোমিটারের নাম আছে থার্মোকাপল। তো এই থার্মোকাপলের ক্ষেত্রে কিন্তু দুইটা ধাতব বস্তুর যুগল ব্যবহার করা হয়। দুটি ধাতব বস্তুর কাপল বা যুগল ব্যবহার করা হয় বলে এই থার্মোমিটারের নামের সাথে কিন্তু কাপল শব্দটি যুক্ত আছে। এবং এখানে কোন শক্তির ধর্ম কাজে লাগানো হয়? তড়িৎ চালক শক্তির ধর্মটাকে এখানে উষ্ণতামিতিক ধর্ম হিসেবে ব্যবহার করা হয়। থার্মোকাপলে তড়িৎ চালক শক্তিকে উষ্ণতামিতিক ধর্ম হিসেবে ব্যবহার করা হয়। সবাই একটু নোট ডাউন করে রাখো। মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য 99% কোশ্চেন ফর 2022 মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তাহলে আমরা 2022 সালে যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে ডিসেম্বর মাসে, সেখানে এই প্রশ্নটি 99% ইম্পর্টেন্ট। অর্থাৎ ধরে নিতে পারো যে এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় শতভাগ। এবং সে প্রশ্নটি কি? থার্মোকাপল থার্মোমিটারে উষ্ণতামিতিক ধর্ম হিসাবে কোনটি ব্যবহার করা হয়? আনসার হবে কি? তড়িৎ চালক শক্তি। থার্মোকাপল নামক থার্মোমিটারে উষ্ণতামিতিক ধর্ম হিসাবে ব্যবহার করা হয় তড়িৎ চালক শক্তি। সবাই একটু খাতায় লিখে রেখো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটু শেয়ার করে দাও এবং রিঅ্যাক্ট দিয়ে দাও, যাতে আমরা আরো বেশি ইন্সপায়ার্ড হতে পারি ক্লাস নিতে। ঠিক আছে, তো মোটামুটি আশা করি এই অংশটুকু সবাই বুঝতে পেরেছো, যার জন্য এখানে তেমন কোনো প্রশ্ন নেই। আমরা এবার পরবর্তী অংশে চলে যাব। আমাদের ফিজিক্স মানেই কিন্তু ম্যাথমেটিক্স, এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ছোট ছোট যে ম্যাথগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের বিভিন্ন ধরনের থার্মোমিটার বা বিভিন্ন ধরনের তাপমাত্রা পরিমাপের একক আছে। যেমন খুব কমন একটা ব্যবহৃত হয় সেলসিয়াস, ফারেনহাইট। আর এসআই একক কি? তাপমাত্রা পরিমাপের এসআই একক হচ্ছে কেলভিন। তো আগে যেহেতু আমাদের এই সেন্টিগ্রেড ও ফারেনহাইট ব্যবহার করা হতো, এখনো আমরা ক্লিনিক্যাল থার্মোমিটারে সেন্টিগ্রেড, ফারেনহাইট ব্যবহার করে থাকি, কেলভিন ব্যবহার না করি। তো এই যে তাপমাত্রার তিনটে ভিন্ন একক আছে, এসআই পদ্ধতিতে কেলভিন এবং অন্য পদ্ধতিগুলোতে সেলসিয়াস ও ফারেনহাইট, এই তিনটি এককের মধ্যে সামঞ্জস্য বিধান করার জন্য বিজ্ঞানীরা একটি সূত্র আবিষ্কার করেন, এবং সেই সূত্র দিয়ে আসলে 1 ডিগ্রি সেলসিয়াসের সাথে 1 ডিগ্রি ফারেনহাইটের কতটুকু পার্থক্য বা কি ব্যবধান সেটা নির্ণয় করা যায়। সূত্রটি সবাই জানো,
c/5 equal to f minus 32/9 equal to k minus 273/5। তো এই সূত্রটি খেয়াল করে দেখো যে এই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো যে কোনটা সেলসিয়াসে মান কত, ফারেনহাইটে কত। তাহলে আমি একটু উদাহরণে গেলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে বা সহজেই তোমাদের বোধগম্য হবে। উদাহরণটা কেমন, যেমন ধরো প্রশ্ন হতে পারে 20 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করো। 20 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করো। তো 20 ডিগ্রি সেলসিয়াসকে যদি ফারেনহাইটে রূপান্তর করতে হয় তাহলে আমরা কিভাবে রূপান্তর করব, লক্ষ্য করো। তাহলে আমাদের সূত্রের এই অংশটুকু আমাদের ইউজ করতে হবে। তাহলে আমি এখন সেলসিয়াস দিয়ে আছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই সেলসিয়াসের জায়গায় আমরা 20 বসাবো। কিভাবে, ধরো আমি সেলসিয়াসের জায়গায় 20 বসালাম, বাই 5 ইকুয়াল টু f মাইনাস 32/9। এখন ধরো আমরা একটু গুণন করে দিই, এখান থেকে যদি ভাগ দেই তাহলে এটা 4 হয়ে যাবে। তাহলে 4 নং কত হচ্ছে, 36 ইকুয়াল টু f মাইনাস 32 বা f ইকুয়াল টু 36 প্লাস 32 ইকুয়াল টু 68 ফারেনহাইট। তাহলে দেখো আমরা খুব সহজেই বের করে ফেললাম 20 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা ফারেনহাইটে রূপান্তর করি তাহলে সেটি হবে 68 ডিগ্রি ফারেনহাইট বা 68 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তোমাদের কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই ধরনের প্রশ্ন দিতে পারে যে এখানে 20ই থাকবে সংখ্যাটি, বিষয়টি এরকম না, হয়তো বা অন্য সংখ্যা দিতে পারে। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে তোমরা এখান থেকে সলভ করবা এবং হোপফুলি তোমরা সবাই খুব সুন্দর মতো সলভ করতে পারবে। এটা কিন্তু ভাইস ভার্সা করতে পারে। ভাইস ভার্সা বলতে কি, হয়তো বলতে পারে যে 68 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তর করো, কিংবা 20 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে রূপান্তর করো। তো সেই অনুযায়ী সূত্র বসালেই তোমরা আনসারগুলো পেরে যাবে। এখানে একটু জেনে রাখা প্রয়োজন, আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু কোনো ক্যালকুলেটরের ইউজ নেই। তোমরা আসলে ক্যালকুলেটরে এতটাই অভ্যস্ত হয়ে গেছো, ছোট ছোট ক্যালকুলেশনগুলো অনেক সময় ক্যালকুলেটর ছাড়া বের করতে কষ্ট হয় বা একটু পেইন ফিল হয়। এই জন্য তোমরা এখন থেকেই সবাই ট্রাই করবা ছোট ছোট যে ক্যালকুলেশন সেগুলো মুখে মুখে বের করার বা খাতা কলমে বের করার। তাহলে আমরা এই অংশটুকু ইরেজ করে দিচ্ছি, আমরা আমাদের পরবর্তী অংশে যাই। আমি আবারও বলছি, আমরা এই চ্যাপ্টারে যে জিনিসগুলো দাগাচ্ছি বা যে জিনিসগুলো এখানে পড়াচ্ছি এর বাইরে কোনো কিছু প্রয়োজন নাই। এগুলো পড়লে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের শতভাগ প্রশ্ন তুমি কমন পাওয়া মেডিকেল অ্যাডমিশন টেস্টে। আচ্ছা, আচ্ছা ভাইয়া ব্ল্যাক পেন দিয়ে লেখেন, ভালো কথা বলছো। ওকে, আচ্ছা এখন কি ক্লিয়ার আছে, একটু কাইন্ডলি বলবা। এখন মোটামুটি দেখা যায়। এখন ক্লিয়ার আছে সম্ভব। ওকে ফাইন, কৌশিক ধন্যবাদ। তো চলো আমরা আমাদের পরবর্তী অংশটুকুতে যাই। এবার এখান থেকে কিছু জিনিস আমাদের এখান থেকে ক্লিয়ার হতে হবে। বিভিন্ন স্কেলে বিভিন্ন ধরনের ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে, যেমন ধরো সেলসিয়াস স্কেলের কথা যদি আমরা বলি, যেটাকে আমরা সবাই খুব ভালো মতো চিনি, সেলসিয়াস, তাই না? সেলসিয়াস স্কেলে কিন্তু আমাদের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেটা সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলে। কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা এটা সবাই জানি যে কেলভিন স্কেল শুরু হয় কত দিয়ে, 273 দিয়ে শুরু হয়। কেলভিন স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 কেলভিন।
কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 কেলভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 কেলভিন। বাট যেটা নিয়ে আমাদের মেইনলি সমস্যা হয় সেটি হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। আবার এখানে একটু লিখে দিই, ফারেনহাইট স্কেলে আমাদের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে নিম্নটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। স্পেশালি এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফারেনহাইট স্কেলেরটা। নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। উপরে দুইটা মোটামুটি সবাই জানে, এই জন্য দেওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, কৌশিক বিশ্বাস, আল শাহরিয়ার, সিয়াম আমাদের সাথে দেখতেছো, তোমাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, ওরা তোমাদেরকে একটু বলি যে এখানে কিন্তু অনেক কলেজে কিন্তু টেস্ট পরীক্ষা কিন্তু নিচ্ছে না। এটার অবশ্য কিছু যুক্তিসঙ্গত কারণও আছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ যেহেতু আলটিমেটলি এখনো তোমাদের শর্ট সিলেবাস ভিত্তিক এইচএসসি পরীক্ষা হবে, তো আসলে আমার মনে হয় শর্ট সিলেবাসটা সাথে পড়ার পাশাপাশি তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের সাথে এখনই কিন্তু একটু ফোকাস করা উচিত। কারণ দেখো, অলরেডি কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু যারা অনেক বেশি অ্যাডভান্স তারা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। তো এই জন্য আসলে বসে থেকে কোনো লাভ নাই। তো তোমাদের একটু বলে নিই, এর মধ্যে আমাদের তৃতীয় ব্যাচ ডিএমসি টপারের পক্ষ থেকে যে তৃতীয় ব্যাচ মেডিকেল ও প্রি মেডিকেল কোর্সের, এটা শুরু হবে আগামী 15ই জুন থেকে। আমাদের এই ব্যাচে ক্লাস নেবেন ঢাকা মেডিকেল কলেজের ভাইয়া ও আপুরা, তার পাশাপাশি অন্যান্য মেডিকেল কলেজেরও যারা এক্সপার্ট টিচার আছেন তারা নেবেন। এবং একটু বলে রাখি, ঢাকা মেডিকেল কলেজের সে সকল ভাই আপুরাই ক্লাস নেবেন যারা এক্সপার্ট এবং জাতীয় মেধায় যারা মোটামুটি খুব ভালো অবস্থানে ছিলেন, এমনকি জাতীয় মেধায় যে টপ 10 এর মধ্যে যারা আছেন তারাও কিন্তু আমাদের এখানে ক্লাস নেবেন। ইভেন আমাদের যে সরাসরি অফলাইন ব্যাচ, সরাসরি যেটা যশোর ও ঢাকাতে ব্রাঞ্চ আছে, সেখানেও কিন্তু তোমরা ঢাকা মেডিকেল কলেজের ভাই আপুদের দ্বারাই ক্লাস নেওয়ার সুযোগটা পাবা, প্লাস অন্যান্য মেডিকেলের যারা অনেক এক্সপার্ট টিচার তাদের ক্লাসও পাবা। তো যাই হোক, আমরা সামনের দিকে এগোই। তো যারা এখনো অ্যাডমিট হওনি তাদেরকে বলছি দ্রুত অ্যাডমিট হয়ে যাও। আমাদের কোর্স ফি হচ্ছে 15,500 টাকা। তো এবার আসি আমাদের ডাক্তারিতে সবাই আমরা অন্ততপক্ষে থার্মোমিটারটার সাথে পরিচিত বলতে একটা থার্মোমিটারের সাথে সবাই পরিচিত, যেটাকে আমরা বলি ফারেনহাইট থার্মোমিটার। কি বললাম? ফারেনহাইট থার্মোমিটার। একটা হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট আর একটা হচ্ছে 110 ডিগ্রি ফারেনহাইট। এই ফারেনহাইট থার্মোমিটার জিনিসটা কি একটু আমি বলি। ফারেনহাইট থার্মোমিটার বলতে আমরা মূলত বুঝি যেটা আমাদের জ্বর মাপার কাজে আমরা ব্যবহার করি। দেখবা সবারই বাসা বাড়িতে আছে জ্বর মাপার জন্য একটি থার্মোমিটার, যেটা আমরা ফারেনহাইট থার্মোমিটার নামে পরিচিত। তো ওই থার্মোমিটারে নিম্ন স্থিরাঙ্ক বা আমাদের রেঞ্জটা থাকে 95 ডিগ্রি ফারেনহাইট আর সর্বোচ্চ রেঞ্জটা থাকে 110 ডিগ্রি ফারেনহাইট। এটা একটু মনে রাখবা। এবং ফারেনহাইট থার্মোমিটারটা যেহেতু ডাক্তারি কাজে ব্যবহৃত হয়, এজন্য এই থার্মোমিটারের আরেক নাম হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল থার্মোমিটার, কি বললাম? ক্লিনিক্যাল থার্মোমিটার। তাহলে ফারেনহাইট থার্মোমিটারটাকে আমরা আবার কি নামে বলছি? যেহেতু ডাক্তারি কাজে ব্যবহৃত হয় এই জন্য এই থার্মোমিটারের আরেক নাম হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। এখানকার রেঞ্জ কত? 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা এই অংশটুকু মোটামুটি জেনে ফেললাম। এবার আমাদের সামনের দিকে আমরা একটু অগ্রসর হই। আমরা একটা সূত্র আগেই বলছি, যেটা হচ্ছে যে সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইটে নিব বা ফারেনহাইট থেকে কিভাবে ক্যালভিনে নিব। একটি প্রশ্ন খুব বেশি আসে, যে প্রশ্নটা বলা যেতে পারে যে এখানকার যে ম্যাথগুলো আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটি ম্যাথ, বিভিন্ন বোর্ডেও এসেছে এবং তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। আমি প্রশ্নটি প্রথমে লিখছি।
কোন তাপমাত্রায় বা কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস, কত ডিগ্রি তাপমাত্রায় বা কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে, খেয়াল দেখো, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট দিবে। বললাম কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট দিবে, প্রশ্নটি হচ্ছে এটি। অর্থাৎ এমন একটি তাপমাত্রা বের করতে হবে যেই তাপমাত্রায় সেলসিয়াসের মানও যা হবে, ফারেনহাইটের মানও একই হবে। তো আমরা সূত্রটি প্রথমে বসাই, c/5 = f - 32/9। এখন খেয়াল করো, এখন এখানে কিন্তু বলতেছে যে সেলসিয়াসেও যে পার্ট দিবে ফারেনহাইটেও একই পার্ট দিবে, তার মানে আমরা লিখে নিতে পারি f = c, অর্থাৎ ফারেনহাইট = সেলসিয়াস = x ধরে নিই। এবার আসি আমরা এই যে সেলসিয়াস আর ফারেনহাইটের জায়গায় আমরা x বসিয়ে দিই, x/5 = x - 32/9। এবার একটু আমরা গুণন করি, 9x = 5x - 160। আদ্রিতা, যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কোশ্চেন করবা। আদ্রিতা আমাদের প্রি মেডিকেল ব্যাচের স্টুডেন্ট, ও আমাদের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট আর কি। তো 9x = 5x - 160। তো তাহলে এখন চলো আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, 9x - 5x = -160, 4x = -160 বা x = -40। তাহলে আমরা বলতে পারি যে -40 ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট দিবে। প্রথমত তো এই জিনিসটা তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমরা বের করতে পারলাম, বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক সময় এত সময় আমাদের হাতে থাকে না। এই জন্য দুই একটা জিনিস আমরা, যদিও ম্যাথ আমরা তো শিখলাম কিভাবে বের করতে হয়, বাট একটু মুখস্থ রাখতে হয়। তো এইটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা যে কত তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট দিবে, -40 ডিগ্রি। কেন বলছি? কারণ এটা ওয়ান অফ দ্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু ভিভিআই একটা কোশ্চেন। তুমি যদি এটা মুখস্থ রাখতে পারো, জাস্ট 2 সেকেন্ডে এই সহজ কোশ্চেনটার জন্য তোমাকে কিন্তু আলাদা 30 থেকে 40 সেকেন্ড ব্যয় করতে হবে না খাতায় অঙ্ক কষে। জাস্ট একটু ট্রিকি হয়, যদিও মনে হতে পারে যে ম্যাথ কেন মুখস্থ করব, কিন্তু কখনো কখনো প্রয়োজনের জন্য কিছুটা সময় সেট করার জন্য কিছু কিছু প্রশ্নের উত্তর মুখস্থ রাখা যেতে পারে। এটা একটা ট্রিক্স বলতে পারো। ওকে, আচ্ছা। তো তোমরা যারা দেখতেছো সবাইকে বলবো যে তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও এবং রিয়্যাক্ট দিয়ে দাও, কারণ আমরা যেহেতু অনেক কষ্ট করে ক্লাস নিই, তোমরা যদি রিয়্যাক্ট দাও তাহলে কিন্তু আমরা ক্লাস নিতে আরো বেশি ইন্সপায়ার্ড হই এবং আমাদের ক্লাসগুলো নিতে আরো বেশি ভালো লাগে। তো চলো আমরা সামনে যাই। তো তোমাদের এর মধ্যে আমরা বলে রাখি, আমাদের ডিএমসি টপার থেকে এবছর 22 জন স্টুডেন্ট চান্স পেয়েছে, যার মধ্যে ঢাকা মেডিকেল কলেজে 5 জন স্টুডেন্ট চান্স পেয়েছে, সলিমুল্লাহ মেডিকেল কলেজে 1 জন, সোহরাওয়ার্দীতে 4 জন, আর বাকিরা বাংলাদেশের অন্যান্য যে সরকারি মেডিকেল কলেজগুলোতে সেখানে চান্স পেয়েছে। এবং এর মধ্যে বেশ কয়েকজন সেকেন্ড টাইমারও কিন্তু চান্স পেয়েছে। তো বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছে তাদের উদ্দেশ্যে বলি, আমরা ডিএমসি টপার কিন্তু যথেষ্ট ডেডিকেশনের সাথে পড়ানোর চেষ্টা করি। স্পেশালি যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের ডিএমসি টপার বেস্ট, এবং তোমাদেরকে জাস্ট গাইড করে শেষ পর্যন্ত তোমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য আমি এবং তোমার বৃষ্টি আপু সহ ঢাকা মেডিকেল কলেজের এক্সপার্ট টিচারগণ তোমাদের সাথে সবসময় থাকবেন। তাপগতীয় স্থানাঙ্ক, এটাকে আমরা বলছি তাপগতীয় স্থানাঙ্ক। তো আসি আমরা তাপগতীয় স্থানাঙ্ক বলতে কি, চাপ, আয়তন ও পরম তাপমাত্রা, প্রেসার, ভলিউম ও পরম তাপমাত্রা,
এটাকে আমাদের বলা হয় হচ্ছে তাপগতীয় স্থানাঙ্ক। এই তিনটা জিনিসকে এটা একটু জাস্ট জেনে রাখবা, যদিও অতটা ইম্পর্টেন্ট না, বাট আমরা জেনে রাখবো জিনিসটা। এখানে একটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বারবার আসে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পায়। কি বললাম? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পায়। একদম পয়েন্ট টু বি নোটেড। সহজ কথা বলতে গেলে এটা খুব সুন্দর করে নোট করে রাখো, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধি পায়। খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আমরা এইটুকু জানলাম। এবার আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, সেই প্রথম সূত্রের গাণিতিক রূপটি জানার চেষ্টা করব। আমাদের মূলত গাণিতিক রূপ নিয়ে কাজ হবে। তবে এখানে একটু বলে রাখি, কাজ ও তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করেন বিজ্ঞানী জুল, জেমস প্রেসকট জুল। বিজ্ঞানী জুল আমাদের যে তাপ ও কাজ বলি না, এই তাপ ও কাজের মধ্যে সম্পর্ক আমি এভাবে দেখাই যে সম্পর্ক মানে কি লাভ, তাই না? তাহলে তাপ ও কাজের মধ্যে যে রিলেশন, এই রিলেশন বা সম্পর্ক এটা স্থাপন করেন কোন বিজ্ঞানী? জুল। তাহলে আমরা বলতে পারি তাপ হচ্ছে বর, তাপ কি? তাপ হচ্ছে হাজবেন্ড। আসলে এটা ভুল, কাজ হচ্ছে হাজবেন্ড। ঠিক আছে? মনে করো ওয়াইফ তার হাজবেন্ড যে সবসময় গরম দেয়, থাকে না বাসায় সবসময় ওয়াইফ কি করে? কড়া মেজাজে থেকে তার হাজবেন্ড যে গরম দেয়, তাহলে তাপ হচ্ছে তার ওয়াইফ, এবং এই গরম শুনে হাজবেন্ড সারাদিন কাজ করে। এখন এই যে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যে বিয়ের ব্যবস্থাটা, এটা যে করছিল সে হচ্ছে কি ঘটক। তার মানে এখানে ঘটকটাকে জেমস প্রেসকট জুল। রাইট? ঠিক বলছি কিনা? হ্যাঁ। তাহলে তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে? বিজ্ঞানী জেমস প্রেসকট জুল। তো যাই হোক, আমরা একটু যাই এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কথা আমরা বলছি, এখানকার গাণিতিক রূপটা একটু আমরা জানার চেষ্টা করব। গাণিতিক রূপটা অবশ্যই জানবো। তো প্রথমেই দেখো, সহজভাবে মনে রাখবা dq ইকুয়াল টু du প্লাস dw। এটা একটু মনে রাখবা, dq ইকুয়াল টু du প্লাস dw। কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে q মানে হচ্ছে তাপ। q মানে কি? তাপ। অর্থাৎ তাপের যে পরিবর্তন, এটা q দ্বারা বোঝানো হচ্ছে। u মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি। u মানে অভ্যন্তরীণ শক্তি, আর w মানে হচ্ছে সবাই বুঝতেছে ওয়ার্ক, সো w বলতে কাজকে বোঝানো হচ্ছে। w বলতে কি বোঝানো হচ্ছে? কাজকে বোঝানো হচ্ছে। তাইলে এখানে একটা জিনিস দেখা গেল, তাপের যে পরিবর্তন সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ও কাজের পরিবর্তনের যোগফলের সমান। তাপের যে পরিবর্তন এটি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ও কাজের পরিবর্তনের যোগফলের সমান। তো এখন এখানে বিভিন্ন প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াগুলোতে আমাদের এগুলো চেঞ্জ হতে থাকে, সেগুলো নিয়ে আমরা একটু সামনে আলোচনা করব। তবে তার আগে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, এগুলা কি কি তাৎপর্য আছে এটা একটু জানার চেষ্টা করব। তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে এটা তাৎপর্যটা আমরা একটু জানার চেষ্টা করব। প্রথম সূত্রের কি কি তাৎপর্য আছে? নাম্বার 1, আমরা যেটা বলছি এটা কি করে? ওয়াইফ এবং হাজবেন্ডের মধ্যে বিয়ে দিয়েছে, অর্থাৎ তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ফাইন। নাম্বার 2, এখানে কিন্তু কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব। অর্থাৎ তুমি যদি ব্যয় না করো তাহলে শক্তি পাবা না। অর্থাৎ তোমারে যদি শক্তি উৎপাদন করতে হয় তাহলে তোমার কি করতে হবে? কিছু ব্যয় করতে হবে। ব্যয় না করলে কি করা যাবে না? শক্তি উৎপাদন হবে না। তাহলে ব্যয় করলে শক্তি উৎপাদন হবে। তাহলে কোনো না কোনো উৎস বা কোনো না কোনো পরিশ্রম এখানে দিতে হবে, যান্ত্রিক শক্তি। সেই যান্ত্রিক শক্তি দিলে আলটিমেটলি সেখান থেকে আমাদের কাজে রূপান্তর হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। কোনো অবস্থা থেকেই বাইরে থেকে যদি কোনো কিছু প্রোভাইড না করা হয় তাহলে কিন্তু সেখানে শক্তি বা কাজে পরিণত হইতে পারে না। এটা একটা অন্যতম শর্ত। এটা গেল। এখন দেখো থার্ড আর একটা কথা মনে রাখবা, এটা মূলত শক্তির নিত্যতা সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত বোঝাচ্ছে কি? শক্তির নিত্যতা সূত্রকেই বোঝাচ্ছে মূলত। আবারও বলছি, এটা মূলত শক্তির নিত্যতা সূত্রকেই বোঝাচ্ছে। তাহলে এই প্রথম সূত্র থেকে আমরা অন্ততপক্ষে 3টা জিনিস মনে রাখবো। একটি হচ্ছে তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়,
সেকেন্ড ওয়ান, এটি যদি বাইরে থেকে কোনো ব্যয় বা কোনো কিছু প্রোভাইড না করা হয় তাহলে শক্তি আসে না। অ্যান্ড থার্ড, এটি আর কিছুই না, শক্তির নিত্যতা সূত্রেরই একটা বিশেষ রূপ। আচ্ছা, আদ্রিতা ক্লিয়ার কিনা একটু আমাকে বলবো। আদ্রিতা আমাদের যে সেকেন্ড ব্যাচ জেএমসি 0742660 তার স্টুডেন্ট, ক্লিয়ার না হলে আমাকে বলবা, ঠিক আছে? বা কারো কোনো যারা আছো গ্রুপে, ডিএনসি টপার গ্রুপে যারা আছো, তাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবো। এর পরবর্তী অংশে আমরা যাই। এখন কখন এগুলো পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে, এইটুকু ক্লিয়ার করা প্রয়োজন। ধরো আমি একটা সিস্টেম আঁকি প্রথমে, এটা যদি একটা সিস্টেম হয়, সহজ কথা, সিস্টেমে যদি কোনো কিছু পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে এগুলো পজিটিভ হবে, আর সিস্টেমে যদি কোনো কিছু নেগেটিভ হয় তাহলে এগুলো নেগেটিভ হবে। কেমন? মনে করে সিস্টেম হচ্ছে আমি, সিস্টেম হচ্ছে কি আমি, তাহলে আমারে যদি তাপ দেওয়া হয় তাহলে আমি পজিটিভ, আমারে যদি তাপ দেওয়া হয় তাহলে আমি পজিটিভ। আমারে যদি মনে করো যে অভ্যন্তরীণ শক্তি বাড়ানো হয় তাহলে আমি পজিটিভ। আর কাজের ক্ষেত্রে কি, আমার উপর যদি কেউ কন্ট্রোল করে তাইলে আমি পজিটিভ না নেগেটিভ? আমি কিন্তু নেগেটিভ। বাট আমি যদি কাউরে কন্ট্রোল করি তাইলে কি, আমি পজিটিভ। তাহলে এখান থেকে একটু ক্লিয়ার হও যে এটা যদি সিস্টেম হয়, ধরি সিস্টেমে কোনো তাপ আমরা এখানে প্রোভাইড করতেছি বাইরে থেকে, আমাদের এটা হচ্ছে পরিবেশ, এটাকে আমরা সিস্টেম বলতেছি। আর এই চারিপাশে যেটা আছে এনভায়রনমেন্ট বা পরিবেশ, সারাউন্ডিং যেটা আছে, এই সারাউন্ডিং বা এনভায়রনমেন্ট থেকে মনে করো যে তাপ আসতেছে, তাহলে তাপ যত এখানে আসবে সিস্টেমে, তার মানে কি হবে, তাপটা কোথায় বাড়তেছে, সিস্টেমে বাড়তেছে। সুতরাং সেক্ষেত্রে ডেল কিউ হবে পজিটিভ, ডেল কিউ হবে কি পজিটিভ। তাহলে আবার একটু রিক্যাপ করি, সিস্টেমে যদি তাপ দেওয়া হয় তাহলে ডেল কিউ হবে পজিটিভ। আর যদি রিভার্সলি বলি, সিস্টেম থেকে যদি তাপ বাইরে বের করে দেওয়া হয়, উল্টা যদি হয়, সিস্টেম থেকে তাপ বাইরে বের করে দেওয়া হলো, তাহলে কি হবে, তাহলে তখন কিন্তু ডেল কিউ হবে নেগেটিভ। সো এইটুকু ক্লিয়ার। এবার পরবর্তী অংশে যাই। ধরি ডেল ইউ বা অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে কি হবে, যদি সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করা হয়, আই রিপিট, যদি সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে আমাদের ডেল ইউ পজিটিভ। সিস্টেমের তাপমাত্রা যদি বাড়ানো হয় অথবা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি যদি বৃদ্ধি করা হয় তাহলে ডেল ইউ পজিটিভ। এখন তাহলে যদি রিভার্সলি বলি, সিস্টেম থেকে যদি তাপমাত্রা বাইরে চলে যায় বা সিস্টেমে যদি অভ্যন্তরীণ শক্তি সিস্টেম থেকে যদি বাইরে বের হয়ে যায় তাহলে ডেল ইউ কি হবে, সেক্ষেত্রে ডেল ইউ অবভিয়াসলি নেগেটিভ হবে। এন্ড থার্ড এন্ড লাস্ট ওয়ান, ডেল ডব্লিউ। ডেল ডব্লিউ আমাদের কি ইন্ডিকেট করছে, ডেল ডব্লিউ হচ্ছে কাজ। তো এটা মাথায় রাখতে হবে, সিস্টেম যদি এনভায়রনমেন্টের উপর বাবুগিরি করে, সিস্টেম যদি এনভায়রনমেন্টকে নিয়ন্ত্রণ করে বা এনভায়রনমেন্টের উপরে কাজ করে তাহলে সিস্টেম পজিটিভ, অর্থাৎ ডেল ডব্লিউ পজিটিভ হবে। সিস্টেম যদি পরিবেশের উপরে কাজ করে তাহলে ডেল ডব্লিউ হবে পজিটিভ। কিন্তু যদি এরকম হয় পরিবেশ সিস্টেমের উপর কাজ করতেছে, পরিবেশ এই সিস্টেমকে নিয়ন্ত্রণ করতেছে, তাহলে ডেল ডব্লিউ হবে কি নেগেটিভ। ডেল ডব্লিউ হবে কি নেগেটিভ। বিষয়টা অনেকটা আমরা এভাবে বলতে পারি যে একটি যে কোনো একটা কাজে যে আছে সে স্বচ্ছভাবে কাজটা করে তার চারপাশকে নিয়ন্ত্রণ করতেছে, তাহলে সেটার ক্ষেত্রে ডেল ডব্লিউ পজিটিভ। কিন্তু এরকম হলো যে পরিবেশের লোকজনের কাছ থেকে ঘুষ নিয়ে, ব্রাইব অথবা যে কোনো ধরনের স্পিড মানি নিয়ে সে এখানে তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তখন কিন্তু সিস্টেম হয়ে যাবে নেগেটিভ। তো সৎ থাকলে সিস্টেম পজিটিভ। ফাইন। তাহলে আমরা এই অংশটুকু মোটামুটি বুঝলাম। এবার আমরা আমাদের সামনের অংশে যাব। আমাদের বিভিন্ন অবস্থায় কখন কি অবস্থায় এটা পরিবর্তন হয় সেটা একটু জানতে হবে। দেখি আমরা যখন কোন কোন বিভিন্ন অবস্থা রয়েছে, যেমন ধরি আমরা যদি সমষ্ণ প্রক্রিয়ার কথা চিন্তা করি, কি বললাম, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ এখানে খেয়াল করো, সম মানে কি একই, উষ্ণ মানে তাপমাত্রা, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা শূন্য হবে।
সমষ্ণ প্রক্রিয়া কি হবে? তাপমাত্রা পরিবর্তন হবে শূন্য। এখন তাপমাত্রার পরিবর্তন সমষ্ণ প্রক্রিয়ায় যদি শূন্য হয়, আমরা একটা কথা জানি যে তাপমাত্রা সবসময়, অভ্যন্তরীণ শক্তি সবসময় তাপমাত্রার উপর নির্ভর করে। অভ্যন্তরীণ শক্তি সবসময় তাপমাত্রার উপর নির্ভর করবে। যেহেতু অভ্যন্তরীণ শক্তি সবসময় তাপমাত্রার উপর নির্ভর করবে, তাহলে তাপমাত্রা যদি শূন্য হয় বা তাপমাত্রার পরিবর্তন যদি শূন্য হয়, তাহলে অবভিয়াসলি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেলিও হবে জিরো। তাপমাত্রার পরিবর্তন যদি শূন্য হয়, অভ্যন্তরীণ শক্তি ডেলিউ এর পরিবর্তন হবে শূন্য। তো তখন সূত্রটা এরকম দাঁড়ায় যে ডেল কিউ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ডেল ইউ এর জায়গায় কি বসবে? জিরো প্লাস ডেল ডাব্লিউ। অতএব ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। এটা কোন কন্ডিশনে বলতেছে? আমরা সমষ্ণ প্রক্রিয়ায়। তাহলে আমরা বুঝলাম সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হবে ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হবে ডেল কিউ ইকুয়াল টু ডেল ডাব্লিউ। তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হলাম। এবার আসি, ধরো প্রক্রিয়াটা চেঞ্জ হলো, আমরা এই প্রক্রিয়াটা চেঞ্জ করলাম। ধরো প্রক্রিয়াটা নিলাম রুদ্ধ তাপীয়। কি বললাম? প্রক্রিয়াটা নিলাম রুদ্ধ তাপীয়। রুদ্ধ তাপীয়, রাইট? তাহলে এখন যদি রুদ্ধ তাপীয় হয় তাহলে কি হবে? রুদ্ধ তাপ মানে বোঝানো হচ্ছে ডেল কিউ শূন্য। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কি শূন্য হবে? ডেল কিউ এর মান হবে শূন্য। তাহলে এখন একটু চিন্তা করি আমাদের এই সূত্রটাই তাহলে কি অবস্থা দাঁড়ায়। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ বা তাপের পরিবর্তন শূন্য, সুতরাং আমাদের এটা দ্বারা বোঝাচ্ছে যে সিস্টেমে কোনো তাপ বাইরে থেকে আসবে না, বা সিস্টেম থেকেও কোনো তাপ বাইরে চলে যাবে না, ভিতর থেকে বাইরে চলে যাবে না। তাহলে আমি ডেল কিউ এর জায়গায় জিরো বসালাম, ডেল ইউ এর জায়গায় ডেল ইউ, ডেল ডাব্লিউ এর জায়গায় ডেল ডাব্লিউ। তাহলে আলটিমেটলি সূত্রটা কেমন আসে? অতএব ডেল ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ডাব্লিউ। ডেল ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ডাব্লিউ। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সূত্রের ফর্মটা দাঁড়াবে ডেল ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ডব্লিউ। আরেকটি কন্ডিশনে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি যেতে পারে। চলো আমরা সেই কন্ডিশনে যাই। সেটি হচ্ছে সম আয়তনের ক্ষেত্রে কি হবে? সম আয়তনীয় যে প্রক্রিয়া আছে সেক্ষেত্রে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি হবে? সম আয়তনের ক্ষেত্রে ডেল ভি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা সূত্রটা যদি একটু খেয়াল করি, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কোনো ভি নাই বা ডেল ভি নাই। তাহলে এই সূত্রে আমি কোথায় কি বসাবো? ভ্যালু। চিন্তার কোনো কারণ নেই, আমরা সবাই জানি ডেল ডাব্লিউ মানে হচ্ছে পি ডেল ভি। ডেল ডাব্লিউ মানে কি? পি ডেল ভি। আর যারা জানো না তারাও এই মুহূর্তে থেকে জেনে না। তো এখন যেহেতু ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি, সুতরাং এখানে ডেল ভি ইকুয়াল টু কি আসতেছে? জিরো। তাহলে আমি এখানে বসিয়ে দিই ডেল ইউ এর জায়গায় ডেল ইউ পি ইনটু জিরো। জিরোর সাথে যাই গুণ করি সেটা হয়ে যাবে আলটিমেটলি জিরো। অতএব ডেল কিউ সমান হয়ে যাবে কি? ডেল কিউ ইকুয়াল টু হয়ে যাবে ডেল ইউ। সো এটাই হবে সম আয়তনীয় প্রক্রিয়া। তাহলে সম আয়তনের ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক ফর্মটা দাঁড়াবে ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ। আমার মনে হয় এই অংশটুকু সবার ক্লিয়ার হয়ে গেছে। আশা করি সবার কাছে ক্লিয়ার। আদ্রিতা, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? বা অন্য যারা আছো তাদের কি বুঝতে কোনো অসুবিধা আছে? আর যারা এই মুহূর্তে দেখছো না, পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিবা, তাদের জন্য বলছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। যে বুঝতে না পারলে বা যে কোনো রিলেটেড এখানকার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলবো। ওকে, আচ্ছা, আর যেটা বুঝতে পারছো ভাইয়া, ফাইন। ওকে,
এবার আমরা একটু সামনের দিকে যাই। তো এখানে একটু বলি, একটু লিখে রাখো, ঊর্ধ্বতাপীয় সংকোচনে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। বললাম ঊর্ধ্বতাপীয় সংকোচনে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। এটা একটু সবাই নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মেডিকেল লাইফ বিষয় ইন্টারেস্টের জন্য। 2022 যারা ব্যাচ আছো এবং যে সেকেন্ড টাইমার আছো, এটা অবশ্যই নোট ডাউন করে রাখো। আসলে তোমাদের এখন যেহেতু অনেকে টেস্ট পরীক্ষা চলছে, এজন্য তোমরা অনেকে দেখতে পাচ্ছ না, সময় করে দেখে নিও, ক্লাসগুলো অবশ্যই সেফ থাকবে ইনশাআল্লাহ। এবার আসি, আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম আছে, সবকিছু এই সিস্টেম, তাই না? সিস্টেমগুলোকে আমরা 3 প্রকারে ভাগ করি। সিস্টেম কত প্রকার? 3 প্রকার। সিস্টেম হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 যদি বলি, একটাকে আমরা বলি উন্মুক্ত সিস্টেম। এটি সবার জন্য উন্মুক্ত। উন্মুক্ত সিস্টেমে কি ভর ও শক্তি দুইটাই বিনিময় হবে। উন্মুক্ত মানে কি সবার জন্য খোলা, তার মনটা অনেক বড়, সো এখানে ভরও বিনিময় হবে, শক্তিও বিনিময় হবে। সেকেন্ড হচ্ছে বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমে শুধুমাত্র শক্তির বিনিময় হবে। বদ্ধ সিস্টেমে শুধুমাত্র শক্তির বিনিময় ঘটবে, কিন্তু উন্মুক্ত সিস্টেমে কি হচ্ছিল? ভর ও শক্তি দুইটারই বিনিময় হচ্ছিল। থার্ড ওয়ান, বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন মানে এখানে কোনো কিছুর বিনিময় হবে না, কারো বিনিময় ঘটবে না। তাহলে একটু ক্লিয়ার হও, আমাদের সিস্টেম 3 প্রকার হচ্ছে, আমরা বলতেছি উন্মুক্ত, বদ্ধ ও বিচ্ছিন্ন। উন্মুক্ত সিস্টেমে ভর ও শক্তি উভয়ের বিনিময় হবে, বদ্ধ সিস্টেমে শুধুমাত্র শক্তির বিনিময় ঘটবে, আর বিচ্ছিন্ন সিস্টেমে কোনো কিছুরই বিনিময় ঘটবে না ভর ও শক্তির মধ্যে, অর্থাৎ টোটালি এটা আইসোলেটেড থাকবে বা বিচ্ছিন্ন থাকবে। আমাদের তাপগতিবিদ্যার বিভিন্ন প্রকারভেদ আছে, আমরা যেটা আগেই বলেছি, সমষ্ণ, ঊর্ধ্বতাপীয়, সমায়তন বা সমচাপ। এগুলোর মধ্যে আমাদের এখানে যে সমষ্ণ পরিবর্তন আছে, সমষ্ণ পরিবর্তনের একাধিক শর্ত আছে, এই শর্তগুলো আমরা একটু জানার চেষ্টা করি। সমষ্ণ পরিবর্তনের বেশ কিছু শর্ত আছে, এই শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে সুপরিবাহী পাত্রে রাখতে হয়। তোমরা জাস্ট এইভাবে মনে রাখবে, সমষ্ণ সুপরিবাহী পাত্রে রাখতে হয়, নাম্বার 1। নাম্বার 2, উচ্চ তাপগ্রহিতা। ছোট ছোট পয়েন্ট করে মনে রাখতে হবে। নাম্বার 3, ধীরে চাপীয় পরিবর্তন। ধীরে চাপীয় পরিবর্তন। ফোর্থ হইলেও এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট, তাপমাত্রা স্থির। নাম্বার 1 পয়েন্ট বলতে পারি আমরা এটাকে। তাহলে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে এই 4টা শর্ত থাকবে। সমষ্ণ পরিবর্তনে কি বললাম? এই 4টি কন্ডিশন অ্যাপ্লাই থাকবে। কি কি? নাম্বার 1, পাত্র সুপরিবাহী হতে হবে। সমষ্ণ যে পাত্র সেটা সুপরিবাহী হতে হবে। সেকেন্ড ওয়ান, পাত্রের চারপাশে যে এনভায়রনমেন্ট থাকবে বা সারাউন্ডিংস, তার উচ্চ তাপ গ্রহিতা থাকতে হবে।
তার তাপগ্রহিতা কেমন হইতে হবে? উচ্চ হইতে হবে। থার্ড ওয়ান, এখানে চাপের পরিবর্তন খুব ধীরে ধীরে ঘটাতে হবে। এন্ড ফোর্থ ওয়ান, তাপমাত্রাটা সমস্ত প্রক্রিয়ায় সবসময় স্থির থাকে। এখানে একটা প্রশ্ন আসে, চাপের পরিবর্তন কেন সমস্ত প্রক্রিয়ায় ধীরে ধীরে ঘটাতে হবে? আমি যদি দ্রুত ঘটাই তাহলে কি কোনো সমস্যা ঘটবে? নিশ্চয়ই এখানে সমস্যা ঘটবে। স্পেশালি যদি হঠাৎ করে চাপটা বাড়াই দেওয়া হয় বা হঠাৎ করে চাপ কমানো হয়, তাহলে তখন তাপমাত্রা আর স্থির রাখা সম্ভব হয় না। ধরলাম হঠাৎ করে আমি চাপ বাড়াই দিলাম, সংকুচিত বেশি হয়ে গেলে তখন সেখানে কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। আবার একইভাবে হঠাৎ করে যদি আমরা চাপ কমায় দিয়ে প্রসারিত করে ফেলি, তাহলে সেখানে কিন্তু তাপমাত্রা কমে যাবে। আর যদি আমি আস্তে আস্তে বা ধীরে ধীরে চাপটার পরিবর্তন ঘটাই, তাহলে তাপমাত্রা পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকে না। এখন তাপমাত্রা পরিবর্তন হলে কি সমস্যা? আমরা সবাই বলেছি যে সমষ্ণ প্রক্রিয়ার প্রিন্সিপাল হচ্ছে এটিতে তাপমাত্রা অবশ্যই স্থির থাকবে। এখন তাপমাত্রারই যদি পরিবর্তন হয়ে যায়, তখন আর এই প্রক্রিয়ার নাম কিন্তু সমষ্ণ প্রক্রিয়া থাকে না। কারণ যেখানে তাপমাত্রাই পরিবর্তন হয়ে যাচ্ছে, সে পরিবর্তনটাকে আমরা তখন কোনোভাবেই সমষ্ণ প্রক্রিয়া বলতে পারি না। এই চারটি শর্ত সমষ্ণ প্রক্রিয়াকে মেনে চলতে হয়, কিংবা সমষ্ণ প্রক্রিয়া মেনে চলে। সমষ্ণ প্রক্রিয়ার বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে। আমরা শর্তগুলো জানলাম, এবার সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব। সবাইকে বলছি, যারা আমাদের ডিএমসি টপার এর স্পেশাল কোর্স, প্রি মেডিকেল এবং মেডিকেল কোর্স শুরু হচ্ছে। আমাদের মেডিকেল কোর্স স্পেশালি আগামী মাসের এই মাসের 15 তারিখ থেকে আমাদের থার্ড ব্যাচ স্টার্ট হবে। এবছর আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ 22 জনের মধ্যে স্টুডেন্ট চান্স পেয়েছে, যার মধ্যে ঢাকা মেডিকেল কলেজে 5 জন এবং অন্যান্য যে ঢাকার মেডিকেল কলেজগুলো ধরলে টোটাল 10 জনের মধ্যে স্টুডেন্ট ঢাকার মেডিকেলগুলোতেই চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ, এবং ডিএমসিতে 5 জন। তো যারা আসলে এখনো, এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল 75 জনের মতো, তো আলহামদুলিল্লাহ 75 জনের মধ্যে 22 জন স্টুডেন্ট চান্স পায়, এটা টেরিফিক, কি বলবো, যে একটা ম্যাগনিফিসেন্ট রেজাল্ট বলা যেতে পারে আলহামদুলিল্লাহ। এবং আমাদের ইচ্ছা ইনশাআল্লাহ আমরা সামনে আরো ভালো রেজাল্ট করব। আমাদের ডিএমসি টপার থেকে কিন্তু জাতীয় মেধায় 8ম স্থান অধিকার করে 2019-20 সালে সাবিনা মুস্তারি বৃষ্টি। তো আমাদের এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে টপ রেজাল্টের স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা আমাদের সাথে এখনো জয়েন করনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো দ্রুত জয়েন করো। দেখবো আমাদের এখানে অসংখ্য ডেমো ক্লাস দেওয়া আছে, এবং আমাদের যে রেজাল্টগুলো আসছে সেগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে পোস্ট করছি এবং সামনেও করব। সেগুলো দেখে ফেলো এবং দেখে দ্রুত ভর্তি হয়ে যাও। তো চলো আমরা ক্লাসে ব্যাক করি। আমাদের সমস্ত প্রক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানার চেষ্টা করি। নাম্বার 1, 2টা বৈশিষ্ট্য কিন্তু ওর মধ্যে চলেই গেছে। 3টা বৈশিষ্ট্য, যে 3-4টা শর্ত ছিল, সেই 4টা শর্ত এই বৈশিষ্ট্যের মধ্যে আসে। কি কি ছিল? তাপমাত্রা স্থির থাকবে, সেকেন্ড ওয়ান চাপের পরিবর্তন ধীরে ঘটবে, থার্ড ওয়ান তাপমাত্রাগুলো খুবই যে পাত্র থাকবে সেটি সুপরিবাহী হতে হবে, আর ফোর্থ ওয়ান এই পরিবর্তনে পাত্রের চারপাশের মাধ্যমে তাপ গ্রহীতা হতে হবে খুবই উচ্চ। দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা, সমস্ত প্রক্রিয়া সবসময় একটা ল মেনে চলে, যেটাকে আমরা বলি বয়েলের সূত্র, এবং বয়েলের সূত্র সমস্ত প্রক্রিয়া মেনে চলে। অর্থাৎ পিভি ইকুয়াল টু ধ্রুবক, এটা সমস্ত প্রক্রিয়া মেনে চলে। আই রিপিট, পিভি ইকুয়াল টু ধ্রুবক, এটি সমস্ত প্রক্রিয়া মেনে চলে। এবং সমস্ত প্রক্রিয়া যে লেগ অপেক্ষাকৃত কম খাড়া, সমস্ত প্রক্রিয়ার যে লেগ থাকে সেটা অপেক্ষাকৃত কম খাড়া। এখন অপেক্ষা মানে তুলনা করা হচ্ছে, কার তুলনায় সমস্ত প্রক্রিয়ার লেগ কম খাড়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার তুলনায় সমস্ত প্রক্রিয়ার লেগ কম খাড়া। তাহলে এখানে একটু তোমরা এর সাথে কম্পেয়ার করে নাও রুদ্ধতাপীয়ের সাথে। রুদ্ধতাপীয় কিন্তু এই দুইটা জিনিস কিন্তু সেম থাকে না। যেমন ধরো আমি যদি এটা রুদ্ধতাপীয় দিই, এটাকে একটা সাইডে নিই, এটা ধরো আমরা দিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বললাম রুদ্ধতাপীয়। তাহলে রুদ্ধতাপীয় দিলে এক্ষেত্রে কিন্তু আমাদের এটা হয়ে যাবে পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক। কি বললাম? পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক। অর্থাৎ তখন কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু বয়েলের সূত্র মেনে চলে না, সমস্ত কিন্তু অবশ্যই বয়েলের সূত্র মেনে চলে সমস্ত প্রক্রিয়া, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু বয়েলের সূত্র মেনে চলে না।
লেগ কি ছিল? রুদ্ধতাপীয় লেগ কম খাড়া ছিল না বেশি? সমষ্ণ লেগ কিন্তু কম খাড়া ছিল। তাহলে রুদ্ধতাপীয় লেগ কি হবে? সমষ্ণ লেগের তুলনায় অনেক বেশি খাড়া হবে। তাহলে এই যে তিনটা পার্থক্য সমষ্ণের সাথে রুদ্ধতাপীয়কে কিন্তু মোটামুটি পরিবর্তন করে দেয়। ফোর্থ আর একটা পার্থক্য অবশ্যই মেনে নিতে হবে, সমষ্ণতে কি থাকে? তাপমাত্রা স্থির থাকে। সমষ্ণ প্রক্রিয়া কি থাকে? তাপমাত্রা স্থির থাকে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু আমাদের তাপমাত্রার পরিবর্তন করতে পারে, এখানে তাপ স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির থাকবে? তাপ স্থির থাকবে। তাহলে এই মূলত সমষ্ণ প্রক্রিয়ার সাথে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার বেসিক ডিফারেন্স। আদ্রিতা, বুঝতে কোনো অসুবিধা থাকলে বলতে হবে যে বুঝতে অসুবিধা আছে কি কোথাও। আচ্ছা আমি একটু দেখছি, ওয়েট করছি তোমাদের জন্য এক মিনিট। এক মিনিট ওয়েট করো, আমরা একটু তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারো। আমি একটু দেখার চেষ্টা করি। বুঝতে পেরেছি ভাইয়া বলতেছো, ফাইন। আদ্রিতা, কোনো প্রশ্ন থাকলে বলতে হবে। মনে হচ্ছে কোনো প্রশ্ন নাই। ওকে, আমরা সামনে এগোই। আচ্ছা, রুদ্ধতাপীয় যে লেগগুলোর রুদ্ধতাপের পার্থক্য তো বলেই দিচ্ছি আমি সমস্ত সময়। তো রুদ্ধতাপের ক্ষেত্রে আর একটু কিছু এই রুদ্ধতাপের যে শর্তগুলো সেগুলো আমি একটু বলি। প্রথমে মনে রাখবা, যেমন এটার ক্ষেত্রে কি ছিল যে সুপরিবাহী পাত্রে রাখতে হবে। যে রুদ্ধতাপের ক্ষেত্রে কি উল্টা, সমষ্ণের উল্টা, এখানে হবে কুপরিবাহী তাপের পাত্রে রাখতে হবে। কোথায়? কুপরিবাহী পাত্রে রাখতে হবে। সমষ্ণের ক্ষেত্রে আমরা বলছিলাম যে চাপের পরিমাণ, তাপগ্রহীতা কি হতে হবে? উচ্চ। সমষ্ণ প্রক্রিয়ায় কিন্তু চারপাশে তাপগ্রহীতা উচ্চ হতে হবে, কিন্তু এখানে কি হবে? তাপগ্রহীতা নিম্ন হতে হবে। চারপাশের তাপগ্রহীতা হবে কি? নিম্ন। মাথায় রেখো, তাপগ্রহীতা হবে নিম্ন। নাম্বার 3, সমষ্ণ প্রক্রিয়া আমরা দেখছিলাম যে চাপের পরিবর্তন আস্তে আস্তে ঘটানো হচ্ছিল, ধীরে ধীরে। কিন্তু এখানে কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্রুত চাপের পরিবর্তন ঘটাতে হবে। কি বললাম? দ্রুত চাপের পরিবর্তন ঘটাতে হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শর্ত। তো মূলত এই তিনটি শর্তই আমাদের রুদ্ধতাপের জন্য প্রযোজ্য। আর ডিফারেন্স থেকে কিন্তু আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো জেনে নিয়েছি। তো এখানে আমরা আলাদাভাবে আর জানবো না। আচ্ছা, মোলার গ্যাস ধ্রুবক বা মোলার তাপ ধারণ ক্ষমতার এককটা একটু মনে রাখবা, জুল পার মোল পার কেলভিন। মোলার তাপ আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপের যে একক, জুল পার মোল পার কেলভিন, একটু মনে রাখবা। মোলার আপেক্ষিক তাপের একক জুল পার মোল পার কেলভিন। আচ্ছা,
আচ্ছা, এখানে মোটামুটি এই জিনিসগুলোই মোস্ট ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখানে গামার কিছু মান আছে, যেমন রুদ্ধতাপীয় রেখা কি লেখ কিন্তু সমষ্ণ রেখার তুলনায় গামা গুণ খারাপ, এটা আমরা সূত্র রেখে বুঝতে পেরেছি। আচ্ছা, প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া নামে একটা টার্ম আছে, এই জায়গাটা তোমরা একটু দেখে নিবা, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব এগুলো নিয়ে। তো আপাতত আমাদের আজকের মতো ক্লাস এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি। আমরা আমাদের নেক্সট ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব তাপ গতিবিদ্যা নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, আমাদের ডিএমসি টপারে আমরা নিয়মিতভাবে ক্লাস দিয়ে যাচ্ছি, আমাদের মেগা ক্লাসগুলো চলছে, এভাবে চলতে থাকবে। এবং আমাদের যে থার্ড ব্যাচের ক্লাস কিন্তু 15ই জুন থেকে শুরু হবে। তো যারা এখনো অ্যাডমিট হওনি দ্রুত অ্যাডমিট হয়ে যাও। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।